ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভূত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন ভূত মিডিয়া। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনায়, কিন্তু তার আগে এবং আপনারা যারা ঘটনা আমাদেরকে লিখে পাঠাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা muntasiram585@gmail.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 094046365 এই ঠিকানায়। আর কথা না বাড়িয়ে চলেছি সরাসরি মূল ঘটনায়। ঘটনা ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম মোস্তফা কামাল নয়ন। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার দাদার মুখ থেকে শোনা। তিনি তার বন্ধুর ঘটনাটি আমাকে বলেছিলেন। যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নোয়াখালীর সেই বাংলো। তখন স্কুলের গণ্ডি পার হয়নি। বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়। মুখে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছে। তার মাঝে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছিল। সৎ ও নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনোকষ্ট। ফলে বন্ধু বিচ্ছেদ এবং সবার কান্না দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য বহু লোকের সমাবেশ। মালা দিয়ে বরণ। বাবা মাকে আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। সোনাপুরেই জেলার সব বড় অফিসারদের বাংলো, ডিসি, এসপি, জেলা জজ, সিভিল সার্জন সবারই বাংলো। মাঝখানে শান বাঁধানো ঘাটের দিকে বাড়িগুলোর দেওয়াল বেতের, মেঝে পাকা, ছাদ অ্যাসফারবেটের। সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্নধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমাতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে করার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি, কিন্তু না, শুধু আমি নয়, বাড়ি শুদ্ধ সবাই শুনেছে। আর সবাই ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 8জন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। ওরা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল এর আগেও দেখেছি, কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনা এখানে শেষ হলে হতে পারত, কিন্তু ঘটনাটি আরও এগিয়ে যায়। এরপর শুয়ে পড়ি যার যার বিছানায়, যার যার ঘরে। রাত যখন 2টোর কম হবে না, মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস উঠানামা করছে। গলায় যেন কার ঠান্ডা হাত অনুভব করলাম। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এলো আমার বিছানায় নিজ ঘর ছেড়ে। বলল আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেন এই প্রস্তাব দিল। ওকে বুঝতে দিলাম না তা। বললাম বেশ, থাকো তুমি। যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুর্চি চাচা অনেক আগে এসে গেছেন। ছোট আপা অর্থাৎ আমার মেজ বোন অঘরে ঘুমাচ্ছে। মাকে কিছু বললাম না। এভাবে দিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাড়টা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখবার চেষ্টা করলাম না। মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8জন গার্ড পাহারা দিচ্ছে, সুতরাং চোর ঢুকেছে কথা কোনো মতে বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দ ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকলো। নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমার 2 বোনের গলার হাড় দুটো পড়ে আছে। অল্প বয়স, তার উপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যে লাগেনি তখন, এমন কথা স্বীকার না করলে মিথ্যা বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটলো মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল, ভীতু তো। আমি বলে মা বললেন দেখি কি করা যায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতই ঘটনা বলি। উনি মাথা নেড়ে বলেন হ্যাঁ, ঘটনা সত্যি। এরকম ঘটনা সবই ঘটে এখানে। তখনও আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ।
যদিও আমি সাধারণত বাবা কথায় গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবার যেহেতু নানি এসেছে সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপ টিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করলো। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গেছে, বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়ে পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি সবাই অসুস্থ। আয়াতকেও ঘুমাতে পাঠিয়ে দিয়েছি, যদিও সে যেতে চায়নি। আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম, নামটা আজ মনে করতে পারছি না। মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকে গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছিলাম। সেই অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম। কান সজাগ, বেশ রাত, তখন মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে, গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন। ভাবলাম কানের ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এবার মনে হলো মা ডাকছে আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে, কিন্তু দেখি তিনিও ঘুমাচ্ছেন অঘরে। ভাবলাম ভুল শুনেছি। আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট আপা ডাকছেন। তড়িঘড়ি করে তার ঘরের দিকে দ্রুত পায়ে এগোলাম। এই শীতের রাতে আমার ঘাম ঝরতে লাগলো। এ হতে পারে না, একবার আমি কানে ভুল শুনলাম, তা কি করে আর একবার হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এ কথা মনে হতেই বুকের ভেতর কেমন যেন শিরশির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি। ওই অবস্থায় মনে হলো, যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন, ভয় পেলে চলবে না। তবে মনে যাই বলি না কেন, এটা কেমন জানি একটা অস্বস্তিকর অবস্থা। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই অবস্থাকে। তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে। মার আঁচল ধরে ঘুমোতে ঘুমোতে মার মুখে মুখে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম। মনে হলো ভাগ্যে শিখেছিলাম, এর গুণ আর মাহাত্ম্য এমন যে কোনো দুষ্ট অশুভ কিছু কাছে ভিড়তে পারে না। দোয়াটা পড়ে বুকে ফু দিলাম, মনে সাহস পারল। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না, একটু টান টান হয়ে নিই। এই চিন্তা করে লেপের ভেতরে ঢুকে গেলাম। বারবার উঠতে হতে পারে ভেবে মশারিটা টাঙাইনি। খানিক পরে মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসলো, মনে হলেও উড়িয়ে দিলাম। সবাই অসুস্থ, বাইরে গার্ড, সব দরজা বন্ধ, কেমন করে কেই বা ঢুকবে বাড়ির ভেতর? এ কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না। তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই ওই চিন্তা সরাতে পারলাম না। কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছে, এটাই বারবার মনে হতে লাগলো। ঠিক তাই, লেপ থেকে মুখ একটু খুলে দেখি কে একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে। মাথায় তার ঘোমটা, আমার পায়ের দিকে খাটের কাছে বসে আছেন তিনি। আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই তো ক্ষতি। আমি ভয় পাবো না, বারবার বলছি, আর আয়াতুল কুরসি সহ যত সূরা দোয়া মুখস্থ ছিল তা সবে পড়ে যাচ্ছে। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি, কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই মনে পড়লো অস্বাভাবিক জিনিসের আকৃতি থাকে, অবয়ব থাকে না। তখনই হাত পা হিম হয়ে আসতে লাগলো। যতই আমি ভয় পেতে থাকি, ততই বুকের সাহস আনবার চেষ্টা করে দোয়া সূরা পড়তে থাকে। লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিট করে হাসছে মহিলা। আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকে কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অন্তত একটা হলেও খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটা জানলা খোলা ছিল। জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল দেখা যায়। ওইটা লাগাই না এই জন্য যে ফুলের সুবাস ওই জানালা দিয়ে ঘরে আসে। মাঝে মাঝে এই লেপ একটু ফাঁক করে জানালাটার দিকে দেখবার চেষ্টা করি, যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে যায়। অতিক্রান্ত দীর্ঘ সময় আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটাতে মিশে গেল। আমি বিমূঢ় বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অস্থির মহিলার যাবার পথে। আমাদের মতে মানুষের তো জানালার রড ভেদ করে কিছুতে যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়। তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম, মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলে মা আর্দুলিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামিল ফকিরের কথা জানা আছে নাকি, ডাকলে আসবেন কিনা। সে জানালো একজনকে সে চেনে, টাকা পয়সা কিছুই নেয় না। মাঝে মাঝে উনি বাচ্চাদের তেল পড়া, পানি পড়া দেন, তাবিজও দেন, কিন্তু একটা পয়সাও নেন না। সবার উপকার হয়, তা খুশি মনে কিছু দিতে চাইলে উনি
কিছুই নেন না, বলেন আমি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দার সেবা করি, আমি যে কিছুই নিতে পারবো না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতেও তিনি কিছু খান না। মা বলেন তা এমন লোকেই তো চাই। অনেকে খবর দেওয়া হলো, মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাইলেন এবং পুরো ঘটনাই ধীরে ধীরে খুলে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন। পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে। উনি জানালার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছের দিকে এবং জানালায় ফু দিলেন। ঘুরে আমাকে নির্দেশ দিলেন এশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দিই। যদিও কেউ জানালায় টোকা দেয় তাও যেন না খুলি। মার কাছে ফিরে গেলেন। তিনি বললেন, মেয়ে ভয় পেলে ক্ষতি হতো। আল্লাহর কালামের বরকত ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ। এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে, শুধু বললেন উনি যা বলছেন তা ঠিক মতো মেনে চলো। তারপর প্রতিদিন ওই জানালায় টোকা শুনতাম, কিন্তু জানালা আর খুলিনি আসার পর। আর কিছু ঘটেওনি, তবে ছাদের পাটাতনে কোড়া মারার শব্দ আর আত্মচিৎকার অব্যাহত ছিল। কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলায় ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি। কিন্তু আমি 30 বছর আগে MA পাস করেছি। প্রায় 30 বছর অধ্যাপনা করার পরেও ঘটনার কথা ভুলতে পারিনি। কি ঘটলো, কেন ঘটলো, প্রকৃত সত্যটা কি, আজও আমার মনে প্রশ্ন জাগে, কিন্তু কোনো উত্তর পাই না। মামুন ভাই, এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি অনেক ভালো লেগেছে এবং আমার কাছে এরকম আরও অনেক ঘটনা আছে। আমি পরবর্তীতে বাকিগুলো লিখে পড়ার চেষ্টা করব। এবং আপনাকেও ধন্যবাদ মোস্তফা কামাল নয়ন, এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। এবং আপনারা যারা ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান তারা অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলের ঠিকানা muntasirmam585@gmail.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 0940463650 এই ঠিকানায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।